This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিনেমাটা মুক্তি পেয়েছিল ১৩ বছর আগে, ২২ শ্রাবণ। সেই সিনেমা মুক্তির ১৩ বছর পর সিনেমাটার এই দৃশ্যটা অন্তত সোশ্যাল মিডিয়ায় এইভাবে হিট হয়ে যাবে, এটা কি শ্রী মুখার্জি কল্পনা করতে পেরেছিলেন? কল্পনা যদি করতে পারতেন তাহলে কি দৃশ্যটা বানাতেন? মানে সচরাচর তো এই বুদ্ধিজীবীরা পলিটিক্স যে সমস্ত জায়গায় থাকে বা বিতর্ক যে সমস্ত জায়গা থাকে সেগুলোকে একটু এড়িয়ে চলেন, এড়িয়ে যেতেন নাকি? এই প্রশ্নগুলো পেটে কিলবিল করছে জানেন তো, কিন্তু কিলবিল করা প্রশ্নগুলোকে কিল তো করতেই হবে, কারণ আমাদের গন্তব্য সেটা তো অন্যদিকে। ২২ শ্রাবণ ছবির একটা দৃশ্যে আটকে গেলে তো চলবে না, তাই না? এবার কোথায় যাব? উত্তরটা খুঁজতে। কিসের উত্তর? নেটিজেনরা এই দৃশ্যটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে শুরু করে দিয়েছেন কেন? সেই উত্তর। কারণ এটাও ঘটনা জানেন তো, একটা পরিষ্কার বিষয় বুঝতে পারছি, উত্তরটা এটাই। শিক্ষিত বাঙালি কিছুতেই তার মানে বিশ্বাস করতে পারছে না যে ওই শুক্রবার ধর্ষণের খবরটা সামনে আসার পর কিরম ঝপঝপ করে সোমবারই পুলিশ তাকে গ্রেফতার করে ফেলেছিল ওই সঞ্জয় রায়, সেই প্রকৃত দোষী অথবা একমাত্র দোষী। তাদের কাছে বিষয়টা মনে হচ্ছে অনেকটা ওই কাঁচা চিত্রনাট্যের মতোই লাগছে, যে এরকমভাবে সব ঝপঝপ করে হয়ে গেল। এবং সব থেকে বড় কথা কি জানেন তো, চারপাশে তাকিয়ে দেখুন, একটা দিন গেছে কিন্তু তার মধ্যেই যে খুনি, যে ধর্ষক, পুলিশের দাবি মতো সে ধরা পড়েওছে, কিন্তু আলোচনায় কোথাও সে নেই। তাকে বাদ দিয়ে যাবতীয় আলোচনা হচ্ছে। তাহলে যা হয়েছে, যা হচ্ছে, সেগুলোর থেকে একটাই কি কথা বেরিয়ে আসছে? যা দেখছি, যা দেখানো হচ্ছে, তার বাইরেও অনেক কিছু আছে। শরীরের এমন কোনো অংশ প্রায় বাদ নেই যেখানে কোনো আঘাত নেই, এবং সেই আঘাত ওনারাও সন্দেহ করছেন যে একজনের পক্ষে সম্ভব নয়, একাধিক দুষ্কৃতী চড়াও হলে তবেই সম্ভব। এই মাল্টিপল অ্যাকিউজডের কথা আমরা সাসপেক্ট করছি। তিনি বলেন যে তার অ্যাট প্রেজেন্ট অবধি যা ইনভেস্টিগেশন তিনি করেছেন, সেই ইনভেস্টিগেশন অনুযায়ী তিনিও এটাতে পরিষ্কার নয় যে এটা সিঙ্গেল না মাল্টিপল। এখনও অবধি তিনি যে অ্যাকিউজডকে অ্যারেস্ট করেছেন। নানা ধরনের গুজব চারদিকে চলছে, মাল্টিপল লোক ইনভলভ আছে, কাউকে প্রোটেক্ট করার চেষ্টা করা হচ্ছে, 3 জনের সিমেন পাওয়া গেছে, অল কাইন্ডস অফ স্টোরিজ আর ফ্লোটিং। দিজ আর রিউমার্স, উই হ্যাভ টোল্ড দেম। যে হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে ওনাদের ফোন করে জানান যে আত্মহত্যা করেছে মেয়েটি, সেটা ওনারা কিছুতেই মেনে নিতে পারছেন না, যে হাসপাতাল কর্তৃপক্ষের ধামাচাপা দেওয়ার কিছু আছে নিশ্চয়ই, না হলে তারা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা কেন করেছে? বিশেষ করে তারা যখন বুঝতে পারছে যে পুরোটাকেই প্রশাসন ধামাচাপা দিতে চাইছে, তারা তো বারবার বলেছে যে কাজটা হতে দিন, তারপরে আমরা গিয়ে আর্জি করে বসবো, এর বিচার চাই। হচ্ছে যে পুলিশের একজন পদাধিকারী তিনি এসে ওনাদেরকে নাকি টাকা পয়সা অফার করেছিলেন। মিতার মা বলেছেন আমাদের, যেটা হচ্ছে ওনার কাছ থেকে আমরা প্রথম শুনলাম যে কোনো এক উচ্চপদস্থ পুলিশ অফিসার তিনি নাকি এরকম, ওই সময় তখন মিতার সৎকারও হয়নি, সেই সময়টাতে নাকি ওনাকে ডেকে ওনাদের তাদের বোঝানো হচ্ছে যে যা গেছে সেটা তো যাক। ওই মমতাদি গান গেয়েছিলেন একবার সারদার পরে, যা গেছে সেটা যাক, হ্যাঁ, যা গেছে সে গেছে, সেই এখন একটা ব্যাপার বোঝানো হচ্ছে, যারা আছে তাদের নিয়ে ভাবো। বাবা মাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভেতরেই কেউ আছে, যদি ভেতরে কেউ থাকে, কারো প্রতি সন্দেহ হয়, যারা ছিল, যারা ওর বন্ধু বান্ধব, তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে, এবং যিনি ফোন করেছিলেন প্রথম বাড়িতে তাকেও ডেকে কথা বলবে। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। দেখুন, ঠান্ডা মাথায় কয়েকটা জিনিস একটু বুঝে নিতে হবে, একটু ভাবতেও হবে, কারণ যে কথাগুলো শুনলেন, বিভিন্ন বক্তব্য শুনলেন, তো
তার মধ্যে যে যে বক্তব্যগুলো লুকিয়ে রয়েছে সেগুলো কিন্তু খুব সহজ বিষয় না। এবং সত্যি কথা বলতে কি, এর একটাও যদি সত্যি হয় তাহলে বিষয়টা বরঞ্চ অনেক জটিল, সিনেমাতে অতটা ধরতে পারবে না, নিশ্চিন্তে থাকতে পারেন যদি সবকটা যা যা শুনলেন তা সত্যি হয় বা কিছুটাও যদি সত্যি হয়। সুবর্ণ গোস্বামী চিকিৎসক সংগঠনের তরফে তিনি গিয়েছিলেন দেখা করতে, তার সঙ্গে আরও অনেকে ছিলেন। ওই তিলোত্তমার বাবা মায়ের সঙ্গে দেখা করে বেরিয়ে তারা তাদের দুটো বক্তব্য শোনালেন। কি, এক, কেউ ফোন করে হাসপাতাল থেকে যে জানিয়েছিল মেয়ে আত্মহত্যা করেছে, কেন জানালো, এটাই প্রথম সন্দেহ। তাহলে কি এইটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়েছিল? যদি চেষ্টা হয়ে থাকে কেন হলো, কার জন্যে? একটা সিভিক ভলেন্টিয়ার, তাকে বাঁচানোর জন্য একটা খুনকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করবে একটা হাসপাতাল? এত সহজ বিষয়টা তো তার মানে জটিল। দ্বিতীয়ত, পুলিশের তরফ থেকে কেউ গিয়ে নাকি টাকা দিতে চেয়েছিলেন। কেন চেয়েছিলেন? যদি এই অভিযোগটা সত্যি হয়, যে অভিযোগ সুবর্ণ গোস্বামী তুললেন এবং যেটা তিনি বললেন যে তিলোত্তমার মা অভিযোগ করেছেন, এই অভিযোগটা যদি সত্যি হয় তাহলে তো আরও গোলমেলে হয়ে গেল ব্যাপারটা, তাই না? কেন পুলিশ হঠাৎ টাকা দিতে যাবে? পুলিশ সেজে কেউ গেছিল কি, নাকি পুলিশই গেছিল? পুলিশ গেলে একরকম, পুলিশ সেজে কেউ গেলে আরেক রকম। তাদের মানসিক অবস্থা বিভিন্ন রকম ছিল। সেই সময় বোঝাই যায় সন্তান হারালে কারোর মাথা ঠিক থাকে নাকি। সেই পরিস্থিতি সুযোগ কি নিতে গেছিল কেউ? কেন গেছিল? আসল উদ্দেশ্য কি? এবং খেয়াল করে দেখুন, এই দুটো বিষয়, আত্মহত্যা তত্ত্ব, টাকা দেওয়ার অভিযোগ, টাকা দিতে চাওয়ার অভিযোগ, এই দুটো জিনিসকে যদি আপনি পাশাপাশি রাখেন তাহলে এটা তো একটাই মানে হয়, ধামাচেপা দিতে চাওয়া। কাকে বাঁচানোর চেষ্টা হচ্ছিল তাহলে? কোনো একজন প্রভাবশালীকে। তাহলে প্রভাবশালী না হলে তো কেউ ঝট করে এরকম করতে চায় না, তাই না? এবার ধরুন এর বাইরে আরেকটা জিনিস হতে পারে, কারুর হয়তো মনে হয়েছিল যে এটা প্রতিষ্ঠানটার বদনাম হয়ে যাবে, আত্মহত্যা হলে ব্যাপারটা তারা বেরিয়ে যাবেন আর কি। কার মনে হবে যে প্রতিষ্ঠানের বদনাম হয়ে যাবে? তাহলে তো প্রতিষ্ঠানের দায়িত্বে যিনি রয়েছেন এই মুহূর্তে, তারই তো সেই তাগিদটা সব থেকে বেশি থাকতে পারে, তাই না? আমরা জানি না, মানে ঘটনা পরম্পরায় যে জিনিসগুলো আসছে, আমরা কিন্তু শুনলেন বিনীত গোয়েল বললেন, পুলিশ কমিশনার, বিভিন্ন গুজব উড়ে বেড়াচ্ছে, বিভিন্ন কিছু বলা হচ্ছে। আমরা বিভিন্ন কিছু বলা হচ্ছে ধরে কিছু ডিডাক্ট করার চেষ্টা করছি না, যা শুনছি তার ভিত্তিতে একটু বোঝার চেষ্টা করছি, সহজভাবে সহজ বিষয়টা বোঝার চেষ্টা করছি। কারণ এই ঘটনাটা তো খুব সহজ লাগছে না, তাই না? তাহলে আমরা সহজ প্রশ্নগুলোর উত্তর যদি পেয়ে যাই তাহলে বেড়ে নেবো ব্যাপারটা সহজ ছিল, এতটা জটিল ছিল না। আগে সেই চেষ্টাই করি, প্রসেস অফ এলিমিনেশন বলে না, বাদ দিতে দিতে যাই। দেখুন, কোনটা ঠিক কোনটা ভুল জানি না। আবার বলছি, প্রভাবশালী কাউকে বাঁচানোর চেষ্টা তো নর্মাল কোর্সে হয়, বাঁচানোর অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধে হয়। এবার প্রভাবশালী কে? কোনো নেতা, মন্ত্রী, প্রাথমিকভাবে তারাই তো প্রভাবশালী। এবার তাদের পরের লেভেলটা সে এই ক্ষেত্রে তাদের ছেলে বা মেয়ে, মোটামুটি রাজ্যে নেতা মন্ত্রী যাদের ছেলে বা মেয়ে এরকম আরজিকর মেডিকেল কলেজে পড়েন এবং সেদিন থাকতে পারতেন, আমরা নামঠামগুলো মোটামুটি জানি, তাদের কারোর দিকে তো আঙুল উঠছে না। তাহলে এমন কেউ কি যে আসলে সেই অর্থে বংশগতভাবে প্রভাবশালী না হয়েও সংযোগগতভাবে প্রভাবশালী, অর্থাৎ কারুর সাথে যোগাযোগ ছিল যে প্রভাবশালী, অথবা কারুর এমন কোনো কাজকর্মের সঙ্গী ছিল যেটা তাকে প্রভাবশালী বানিয়ে দিচ্ছে? জন্মের ভিত্তিতে অথবা কার্যের ভিত্তিতে কিভাবে কোন প্রভাবশালী আছে বা আদৌ কোনো প্রভাবশালী আছে কিনা আমরা জানি না, কিন্তু একটা জিনিস তো পরিষ্কার হয়ে গেল, একাধিক লোক তার মানে ছিল। এই বিষয়টা যে অভিযোগটা উঠছে সেটা আর গুজব নয়,
রাজ্যের পুলিশ প্রধান তো মেনে নিলেন ভেতরের কেউ যুক্ত থাকতেও পারেন। এবার কেউ যুক্ত থাকতেও পারেন, সেটা খুঁজে দেখা হবে, কোনো কিছু ছাড় দেওয়া হবে না। মানে যাকে ধরা হয়েছে, যে অলরেডি ভেতরে, মানে তাদের হেফাজতে, তার বাইরেও আরও কেউ কেউ রয়েছে, সেটা তার মানে তারা স্বীকার করে নিলেন। এটাকে আর গুজব বলা যাবে না। স্বয়ং মুখ্যমন্ত্রী আরও তদন্তের কথা বলেছেন। তারা যদি নিশ্চিত হতে পারতেন যে এরকম আর কেউ নেই, আসল যে দোষী তাকে তারা ধরে ফেলেছেন, এবং যেভাবে তাকে ধরার পর একটা গড় করে পুরো ঘটনা পরম্পরা আমাদের শুনিয়ে দেওয়া হয়েছিল, ছড়িয়ে দেওয়া হয়েছিল, তাতে তো ধরে নিতে হতো যে ধরা পড়ে গেছে, যে গেছিল, যে করেছে, একটা দুশ্চরিত্র একটা লোক, সে গেছে মাতাল, বদ্ধ মাতাল, গেছে এতদিন ধরে মহিলাদের উত্তক্ত করতো, একাধিক বিয়ে করেছে, সে গেছে, গিয়ে ওই ভেতরে ঢুকে যা দুষ্কর্ম করেছে, মদ্যপান করেই করেছে, আবার বেরিয়ে এসে আবার মদ্যপান করেছে, তাহলে তো সব মিটে গেছিল। এবং আমরা তো শুনে নিয়েছিলাম পর ঘটনা পরম্পরা, সে কখন ডিউটি করেছিল, তারপর কখন খাবার এসছিল বাইরের থেকে, ফুড ডেলিভারির এজেন্ট, সে খাবার দিয়েছিল, তারপর কার সাথে 4 জনের সাথে বসে সেই খাবার খেয়েছিল, তারপর সেই সেমিনার হলেই বাকিরা চলে গেছিল আর সে লাল কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল, প্রবল ক্লান্ত ছিল তো একদম ঘুমিয়েছিল। তারপর তো যা হওয়ার হয়ে গেছে। ওই যাওয়া আসা দূরের একটা সিসি ক্যামেরায় দেখা গেছে, আর একটা ওই ব্লুটুথের টুকরো পাওয়া গেছে। এইটুকুনি যেটুকুনি বলা হচ্ছে আমরা সেটুকুনি জানি আর কি। আর কি পাওয়া গেছে পুলিশের কাছে, আর কি তথ্য প্রমাণ আছে, নিশ্চয়ই পুলিশ জানে। কিন্তু তারপরেও যদি এখন আবার খোঁজ খবর করা শুরু হয়, যদি খোঁজ খবর বাকি থাকে বলে তারাও রিয়েলাইজ করেন, তাহলে তো এবার আমরা বলতেই পারি শনিবার আমাদের একটা দুর্বল চিত্রনাট্য পড়ে শোনানো হয়েছে, যেখানে ভিলেন সঞ্জয় রায়, যে ভিলেনের সিভিক ভলেন্টিয়ার পরিচয়টুকুনিও বলতে চাননি পুলিশ কমিশনার। শনিবার তো ফিল্ম রিলিজ হয়ে গেল, শুক্রবার হয়, এবার শনিবার হলো, ব্যতিক্রমী তো, অথবা সবটাই দুর্বল তো তাই। আর সোমবার ওই রিলিজ হয়ে যাওয়া সিনেমার আবার স্ক্রিপ্ট কারেকশন হচ্ছে। কেন? ভিকটিম তার মানে সাধারণ কেউ নন, যা খুশি বুঝিয়ে দেওয়া যাবে সেটা আর থাকছে না। যখন রিলিজ হয়েছিল তখন তিনি সাধারণ ছিলেন। আসলে গোটা বিষয়টা যে জায়গায়, যে মাত্রায় পৌঁছে গেছে, তাতে তিলোত্তমা কিন্তু শুধু একজন ডাক্তার নন, একজন আপনার আমার মতো সাধারণ ঘরের একটা মেয়ে নন, যে বাবা মার অনেক স্বপ্ন গায়ে মেখে অনেক কষ্ট করে নিজেকে চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত করছে, সে নন, যে আর 5টা চিকিৎসকের মতো একজন, যাকে ধর্ষণ করা হলে, যাকে খুন করা হলেও বিশেষ কিছু হয়ে যায়, তা নন। তার মানে তিলোত্তমা কোথাও গিয়ে আস্তে আস্তে এমন একটা পরিচয় পাচ্ছেন যে তাকে নিয়ে ভাবতে হচ্ছে। জাস্ট এরকম করে ভুলে যাওয়া, উড়িয়ে দেওয়ার জায়গা আর নেই। এই যে চারপাশের ডাক্তাররা, তার বন্ধু বান্ধব, সহকর্মী, শুভাকাঙ্ক্ষীরা সবাই যেভাবে পথে নেমেছেন, যেভাবে তারা কোথাও কর্মবিরতি করছেন, যে কর্মবিরতি শুধু একটা মেডিকেল কলেজ থেকে আরেকটা মেডিকেল কলেজে না, আস্তে আস্তে গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছে, সেখান থেকে রাজ্যের সীমানা পার হয়ে এইমসে, বিভিন্ন শহরে, ব্যাঙ্গালোরে, দিল্লিতে, মুম্বাইতে, সব জায়গায় ছড়িয়ে পড়ছে, অর্থাৎ একটা সর্বভারতীয় বিষয় হয়ে উঠছে। এটাই মনে হচ্ছে জানেন তো তার সব থেকে বড় কৃতিত্ব, তার সব থেকে বড় প্রাপ্তি। তিনি যা পেয়েছেন সে তো দেখতেই পাচ্ছেন, আমরা দিয়েছি, আমাদের সমাজ দিয়েছে, এবং তারপরে অবজ্ঞাটাও হয়তো আমরা দিতাম যদি না এই ঘটনাটা ঘটতো, এবং যদি না আস্তে আস্তে বাংলা এমন একটা প্রতিবাদ দেখার দিকে একটা সম্ভাবনা দেখা দিত। এখন অবধি সম্ভাবনাই বলছি, কারণ সেটা বাস্তবে কোন জায়গায় যাবে আমরা জানি না, কিন্তু যেভাবে মহিলারা এবং ডাক্তাররাও সবাই তারা ওই
সাধারণ রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বেরিয়ে, রাজনৈতিক সর্বস্ব থেকে বেরিয়ে তারা প্রতিবাদী হওয়ার একটা রাস্তায় হাঁটতে শুরু করেছেন। এইটা কোথাও গিয়ে হয়তো আশাবাদী করছে যে তিলোত্তমা তার বিচারটা পেয়ে গেলেও যেতে পারেন, অন্তত এখন পর্যন্ত। কেন বলছি, দেখুন 14 তারিখ রাত্রিবেলা যেভাবে বিভিন্ন জায়গায় শহরের মহিলাদের ডাকা হচ্ছে যে আপনারা বেরিয়ে এসে প্রতিবাদী হন, রাত্রের অন্ধকারে যদি মহিলারা নিরাপদ না হন তাহলেও সেটাই শহরের লজ্জা, এটা বোঝাতে আপনারা রাস্তায় নামুন তিলোত্তমার জন্য। এই ডাক যে চারপাশে ছড়িয়ে পড়ছে তাতে কিন্তু কোনো রাজনৈতিক কোনো প্রেক্ষাপট নেই, কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নেই, শুধু কিছু ফোন নম্বর রয়েছে, সাধারণ মানুষের ফোন নম্বর। এবং দেখছিলাম মুখে মুখে ছড়াচ্ছে একজন থেকে একজন, এবং যাদের মধ্যে ছড়াচ্ছে তারা কোনোদিন রাজনৈতিক কর্মকাণ্ডে সামিল হননি, এরকম বহু বাড়িতে ছড়াচ্ছে। বহু বাড়ির মা বোনেরা তারা ডিসাইড করছেন তারা নামবেন। অনেকে জিজ্ঞেস করছেন কি করে যাব, কখন যাব। আর আরেকটা জিনিস, দুটো ডাক্তারদের সংগঠন, একটা জয়েন্ট ডক্টরস ফোরাম যেখানটায় তৃণমূল বাদ দিয়ে বাকি অধিকাংশ রাজনৈতিক দলই এর মধ্যে ঢুকে বসে আছে, এবং আরেকটা IMA যেখানে আপাতত তৃণমূলের ডাক্তাররাই সংখ্যাগরিষ্ঠ। সবাই একজোট হয়ে নিজেদের রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে তারাও সুবিচারের দাবি করছেন। এই যে রাজনীতির ঊর্ধ্বে উঠতে পারাটা, এটাই কিন্তু রাজনীতি যদি কোথাও লেগে যায় তাহলে রাস্তা তো গুলিয়ে যায়, চারপাশটা গুলিয়ে যায়। তাই কোথাও গিয়ে আলো দেখার একটা সম্ভাবনা এই রাজনীতিক ওপরে ওঠার মধ্যে দিয়েই দেখা যাচ্ছে। দেখুন একটা জিনিস বুঝতে হবে, যে প্রশ্নগুলো চিকিৎসকরা তুলেছেন, চিকিৎসক কথাটা বললাম এই জন্যে যেভাবে যে ঘটনা ঘটেছে বলে বলা হচ্ছে, যে কোনো ক্ষেত্রে এই ধরনের ঘটনার ক্ষেত্রে তার বিচারক তো, প্রাথমিক বিচারক তো চিকিৎসকরাই হয়, তারাই ময়নাতদন্ত করেন, তারাই বডিটা দেখে প্রাথমিক ধ্যান ধারণা সব কিছু দেন। মানে স্ক্রিপ্ট যদি কিছু লেখা হয়েও থাকে সেটা ঠিক না ভুল, সেটা শক্তিশালী না দুর্বল, সেটা বিচার করার জন্য দর্শকের দরবারে বাঘা বাঘা ফিল্ম ক্রিটিকরা বসে রয়েছেন। তারা চিকিৎসক, কাঁচা স্ক্রিপ্ট তারা গিলবেন না। শরীরের জায়গায় জায়গায় 10-12 জায়গায় আঘাতের চিহ্ন, এই নারকীয় কাণ্ড তো একজনের পক্ষে ঘটানো সম্ভব নয়। এটাই তো প্রশ্ন তুলেছেন তিলোত্তমার এই সতীর্থরা। তাদের চোখে যখন পড়েছে, রাজ্যের তাবর তাবর প্রবীণ আর অভিজ্ঞ চিকিৎসকের চোখে যখন এই ভুলটা চোখে পড়েছে, তখন তো তারা সেগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন। এবং তারা নিজেদের অভিজ্ঞতা, নিজেদের ধ্যান ধারণা, শিক্ষা তাতে এতটাই শক্তিশালী, তাই কি স্ক্রিপ্ট লিখিয়ে এরাও নিজেদের ভুলটা বুঝতে পেরেছেন যে এই স্ক্রিপ্ট নিয়ে শুধু সঞ্জয়কে আদালতের সামনে দাঁড় করালে বিচারকও সহমত না হতে পারেন। অভিযুক্তের উকিলও বাঘা কোনো ডাক্তারকে দিয়ে পোস্টমর্টেম রিপোর্ট পড়িয়ে খুঁত খুঁজে বার করতে পারেন। তাই বোধহয় রোববার পর্যন্ত পুলিশের জন্য ডেডলাইন বাড়ানো হলো, নাহলে এই স্ক্রিপ্টটি চালিয়ে দেওয়ার চেষ্টা তো কম হয়নি না, গেলানোর চেষ্টা তো কম হয়নি। সন্তানহারা বাবা মাকে কখনো ওই বলা হয়েছে মেয়ে আত্মহত্যা করেছে, কখনো বলা হচ্ছে টাকা নিয়ে চেপে যান, শুনলেন তো সেই অভিযোগগুলো। এবার প্রশ্ন, ভিলেন হিসেবে যাকে দেখানো হয়েছিল, যার ঠিকুচি কুষ্টি সব আমরা একদিনের মধ্যে বার করে ফেলেছিলাম, সেই কি ভিলেন? আদৌ ভিলেন? যদি সেই ভিলেন হয় তাহলেও সে কি একমাত্র ভিলেন? মহাভারতে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে কুরুক্ষেত্রের যুদ্ধ দেখিয়েছিলেন, আর এখানে রাষ্ট্র আমাদের সঞ্জয়কে দেখাচ্ছে। সঞ্জয়ও, তাকেও তো রাষ্ট্রই ধরেছে, তাই না? রাষ্ট্রের হাতে ধৃতরাষ্ট্র বলা যায়। আবার ধৃতরাষ্ট্র পুত্র স্নেহ অন্ধ ছিলেন, এখানেও কি কারো পুত্র স্নেহ কাজ করছে, অথবা পুত্র বধ কারোর জন্য স্নেহ? মহাভারতে সেই পাশা খেলার সময়ের দৃশ্যটা কল্পনা করুন। দুঃশাসন যখন ওই দ্রৌপদীর বস্ত্রহরণ করছিলেন, তখন
দুর্যোধনরা সবাই অট্টহাস্য করছিল, আর কৌরব কুলের যত গুরুজন তারা মাথা নিচু করে বসেছিলেন। ভারতীয় ন্যায় সংহিতায় কি বলা হয়েছে জানেন? 70 নম্বর ধারায় বলা হয়েছে, গণধর্ষণের ক্ষেত্রে মূল ধর্ষককে যারা সাহায্য করে তাদেরও ধর্ষক হিসেবেই ধরা হবে। সেদিক দিয়ে দেখলে তিলোত্তমা তো গণধর্ষিতাই হয়েছেন, কারণ অভিযুক্ত সে কে আমরা জানি না, কিন্তু তাকে আড়াল করার চেষ্টা যথেষ্টই হয়েছে। নির্যাতিতার পরিবার, যে ওই বললাম যে হাসপাতালের ফোনের কথা বলেছিল, যেখানে তাকে বলা হয়েছিল মেয়ে আত্মঘাতী হয়েছে, এবং তারপর তারা যে অভিযোগটা ওই তার বাড়িতে যাওয়া চিকিৎসক সংগঠনের ডাক্তারদের সামনে করেছেন, যেগুলো সুবর্ণ গোস্বামী বললেন, সেগুলো তো তারই প্রমাণ। আর আমরা নিজেরা যেটা দেখেছি, পোস্টমর্টেমের পর দেহ পরিবারের হাতে তুলে না দিয়ে পুলিশ জোর করে বাড়িতে নিয়ে চলে গেল, বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে যেন। এমন সময় যখন বাবা মাও পৌঁছতে পারেনি, তারা তখনও জানতেন না, আর দেহটা পানিহাটির ওই বন্ধ বাড়ির সামনে দীর্ঘক্ষণ বেওয়ারিশের মতো পড়ে রইল। দেখুন, আত্মহত্যার তত্ত্ব বিক্রি করা বা টাকার অফারের অভিযোগ সত্যি হলে এ দুটো নিশ্চিতভাবেই কোনো অপরাধীকে আড়াল করার চেষ্টা। তাহলে হাসপাতাল থেকে যিনি ফোন করেছিলেন বা যিনি এই অফার দিয়েছিলেন বলে অভিযোগ, এদের বিরুদ্ধে গণধর্ষণের চার্জ কেন আনা হবে না? ধৃতরাষ্ট্র মানে রাষ্ট্র একবার ভেবে দেখুক না। সেটা আইনের অবশ্য পারসেপশনের বিষয়। আর মেডিকেল লিগাল টার্মে এটাকে ধর্ষণ না গণধর্ষণ কি বলা হবে, সেটা নিয়েও তো বিভিন্ন রকম সংশয় জন্ম নিতে শুরু করেছে। আর এর মাঝখানে আমাদের মনে একটাই সংশয়, জানেন তো, এই সংশয়টার জন্যই এতগুলো কথা। আবার বারবার আজকে এই সংশয়টা আপনাদের সামনে তুলে ধরব, প্রথমবারের জন্য এখন তুলে ধরছি। এই গোটা ঘটনাটা আমাদের কামধুনির কথা মনে করাচ্ছে, কামধুনির ভয়টা আমাদের মনে ঢুকিয়ে দিচ্ছে। কামধুনিতেও তো একজনকে এরকমভাবে গণধর্ষণের শিকার হতে হয়েছিল, খুন হতে হয়েছিল। তারপর সবাই দেখে নিয়েছিল, জেনে গেছিল, পুলিশ ধরে ফেলেছিল, ফাস্ট ট্র্যাকে অপরাধীদের শাস্তি হয়েছিল, কারুর কারুর ফাঁসিরও শাস্তি হয়েছিল। সেটা যখন উচ্চ আদালতে গেল, কি হলো? ফাঁসি হয়ে গেল, যাবজ্জীবন, 3 জন বেকসুর। কারণ যে তথ্য প্রমাণগুলো সেগুলো শুরুর দিকে যেরকম শক্তপোক্ত মনে হচ্ছিল, আসলে যত সময় গেছে সেটা আইনের চোখে দুর্বল হতে শুরু করেছে। তাই আমরা দুটো জিনিস চাইছি। এক, সত্যিকারীর অপরাধী যে এক হোক একাধিক হোক ধরা পড়ুক। 2, তার শাস্তির জন্য সাক্ষ্য প্রমাণগুলো বেশ শক্তপোক্ত হোক। কামধুনি সিনড্রোম যেন আর পুলিশকে গ্রাস না করে। ধর্ষণ না গণধর্ষণ, এখনো উত্তর মেলেনি। একাই ছিল সঞ্জয় নাকি আরো অনেকে ছিল? প্রশ্ন তুলে সরব কলকাতা হাইকোর্টের আইনজীবীরা। এখানে যে ধরনের ইনজুরির কথা বলা হচ্ছে আরজি করে, বোঝাই যাচ্ছে একজনের পক্ষে সম্ভব নয়। বাকি তারা কারা? অন্য অপরাধীরা। কেন তাদের আড়াল করার চেষ্টা হচ্ছে? তাহলে তো সঞ্জয় বলে ছেলেটি একটি স্কেপগোট। শুধুমাত্র একজনকে স্কেপগোট করলে হবে না, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চাই, নিরপেক্ষ তদন্ত চাই, এবং সকল অপরাধীদেরকে গ্রেপ্তার করতে হবে। একা না অনেকে, সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না প্রশাসনও। তিলোত্তমার বাড়িতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, পুলিশকে আমি বলেছি, বাবা মাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভেতরেই কেউ আছে। ভিতরের কেউ কে সে বা কারা তারা? উত্তর খুঁজতে তদন্ত চালিয়ে যাচ্ছে কলকাতা পুলিশ। ঘটনার কয়েক ঘন্টা আগে তিলোত্তমা যে 4 ডাক্তারের সঙ্গে ডিনার করেন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যারা যারা ওই পিওর কাছাকাছি ছিলেন, কোনো ধরনের কোনো কানেকশন আছে, ইনভলভমেন্ট আছে, প্রত্যেকটা লোককেই ডাকা হচ্ছে এবং ডাকা হবে। যদি কারো উপরে সন্দেহ থাকে, কী কারণে সন্দেহ আছে, ফ্যামিলি মেম্বারের সঙ্গেও আমরা টাচে আছি। বৃহস্পতিবার রাতের ঘটনা, এখনো সন্দেহ নিরসন করতে পারল না পুলিশ। ধর্ষণ না গণধর্ষণ, এটা জানা পুলিশের পক্ষে কি খুব কঠিন?
কন্ট্রাসেপটিভ নিয়ে কিছু করে থাকে তাহলে হয়তো তাও লুব্রিকেন্ট থাকবে, সেখানে বোঝা যায় পসিবল হবে। আর যদি না নিয়ে করে থাকে, দর্শক যারা হয় তারা তো অত প্রিপারেশন নিয়ে আসে না, যেমন কী সিমেন্ট কালেকশন ছিল, কী ছিল না ছিল ডিফাইন করাটা খুব একটা টাফ ব্যাপার না। ওখান থেকে ডিএনএও পাওয়া পসিবল। আর ডিএনএ ইজ সাচ এ থিং, মানে প্রত্যেকটা ক্ষেত্রে ডিফারেন্ট হয়, সেখান থেকে বের করা সম্ভব। যারা যারা কাছাকাছি এসেছিল তাদের একজনের থেকে আরেকজনের শরীরে যেন প্রত্যেকটা কোনো অংশ, সেই শরীরে জামা কাপড়ের অংশ হোক, বাটনের অংশ হোক, চামড়ার অংশ হোক, যাই হোক কিছু কিছু ট্রান্সফার হয়েছে এবং দেখা যায় তার শরীর থেকে 2-3 জনের শরীরের অংশ পাওয়া গেছে, তো প্রমাণ হবে 3 জন। লালবাজার সূত্রে খবর, ঘটনাস্থল থেকে পাওয়া বীর্যের নমুনা, সঞ্জয়ের রক্তের নমুনার ডিএনএ মিলিয়ে দেখার প্রস্তুতি শুরু করছে পুলিশ। কাজটা কি আদৌ দ্রুতগতিতে হচ্ছে? যদি আরও কেউ জড়িত থাকে, তদন্তের দেরির সুযোগে সে বা তারা কি সুবিধা পেয়ে যাবে না? দেরি হওয়ার ফলে ফার্স্ট হচ্ছে ওখানকার যে ক্রিমিনাল ফুটপ্রিন্ট যেগুলো থাকে সেগুলো নষ্ট হয়। দেরি হওয়ার ফলে একটা যে অ্যাকিউজ বা ক্রিমিনাল যে ধরা পড়েছে তার সুবিধা হয়, কারণ মানে কোনো প্রোগ্রেস হচ্ছে না। এইরকম একটা শেকি ফাউন্ডেশন যদি থাকে তো ট্রায়ালে সে সুবিধা পাবে। তদন্তে ফাঁকি থাকলে কি হতে পারে তার সবচেয়ে বড় নমুনা কামদুনি মামলা। কামদুনি ঘটনা সবাই ছাড়া পেয়ে গেল কারণ ইনভেস্টিগেশনটাই ছিল শেকি ফাউন্ডেশনের উপরে ডিপেন্ড করে। পুলিশ সেটা উইলফুলি করে, আমি বিশ্বাস আমার মানে পুলিশ করতে পারে না তা না, পুলিশকে করতে দেওয়া হয় না। কামদুনির ধর্ষিতার পরিবার এখনো বিচারের অপেক্ষায়। একই নিয়তি তিলোত্তমার পরিবারকেও তাড়া করবে না তো? ইতিমধ্যেই পুলিশ সূত্রে খবর, রক্তের দাগ মোছার সব রকম চেষ্টা চালিয়েছে সঞ্জয়। প্রমাণ লোপাট হয়ে গেলে অপরাধীর শাস্তি নিশ্চিত হবে কি করে? দ্বিতীয় বা তৃতীয় অপরাধী থাকলে এখনো তার বা তাদের টিকি ছোঁয়া গেল না কেন? মিনিমাম হয়তো এভিডেন্স পাওয়া যাবে। এই কয়েকদিন যদি তদন্ত দেরি হয়ে থাকে সেটা রিমুভ করে দিয়ে ফেলতে পারে, আর ছোটোখাটো ইঞ্জুরিগুলো সেরে যেতে পারে। কারণ ছোটো ছোটো ইঞ্জুরি মানে যাকে বলে আমরা ব্রুজ, দাগ, লাল লাল দাগ আর একটা অ্যাব্রেশনস, এগুলো কিন্তু খুব চটপট কিন্তু হয়ে যায়, কারণ একটা অ্যাব্রেশন সেরে যেতে একদম পুরোপুরি সেরে যেতে 7 দিন লাগে। সবার একটাই দাবি, পুলিশ হোক বা সিবিআই, আদালতে যেন পাকাপোক্ত প্রমাণই জমা পড়ে। সেটা হবে তো? ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ, আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। দেখুন, আমরা এই সমস্ত ব্যাপারে লেম্যান, এবং সত্যি কথা বলতে কি যেটা পুলিশ কমিশনার বলছিলেন, ঠিক বলছিলেন তো, চারপাশে অসংখ্য তত্ত্ব ঘুরে বেড়াচ্ছে, অসংখ্য, তার মধ্যে সত্যি থাকতে পারে, মিথ্যে থাকতে পারে। এবং একটা জিনিস যেটা বুঝতে পারছি সাংবাদিক হিসেবে, এত জায়গার থেকে এত রকম তথ্য আসছে না, যার কিছু কিছু আমরা ক্রস চেক করতে গিয়ে দেখছি মিথ্যে, ঠিক। অর্থাৎ এর মাঝখানে বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপ ঢুকে পড়েছে। ইন্টারেস্ট গ্রুপ মানে যাদের স্বার্থ জড়িত আছে, তাদের বিভিন্ন রকম, তার মধ্যে কারুর রাজনৈতিক স্বার্থ, কারুর নিজেদের একই পার্টির মধ্যে ভিন্ন ধর্মী স্বার্থ, কারুর আবার এই মেডিকেল স্বাস্থ্য ভবনের স্বার্থ, বিভিন্ন রকম স্বার্থ, যে যার মতো করে কিন্তু বিষয়গুলোকে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন। একটা একটা করে নতুন নতুন তত্ত্ব খাড়া করে দিচ্ছেন, যার থেকে ওই বাংলায় বলে না, যা শত্রু পরে পরে, এই ফাঁকে যদি কাউকে একটা ফাঁসিয়ে দেওয়া যায়, এসব হচ্ছে। অসংখ্য নাম ঘুরে বেড়াচ্ছে, তত্ত্ব ঘুরে বেড়াচ্ছে, কোনটা ঠিক কোনটা ভুল এটা কিন্তু প্রমাণ করার জন্য পুলিশের ওপরেই আমাদের নির্ভর করতে হবে। যেমন একটা শুনলাম, কেউ বলছেন, ওই বললাম ফরেন্সিক এক্সপার্টের কথা, যে কত রকম সিমেন্ট আছে, কত রকম দেহাংশের ওই কোনো সেল ফেল পাওয়া যায়, ডিএনএ কত রকম পাওয়া যাবে, এগুলো সবকটাই হয়তো একটা স্থির সিদ্ধান্তে পৌঁছে দিতে পারে যে কজন ছিল আর কি। এবার তার বাইরেও যদি কেউ টাচ না করে পাশে দাঁড়িয়ে থাকে, সেটাও হয়তো থাকতে পারে, মানে আরও বেশি সংখ্যায় থাকতে পারে, কিন্তু ন্যূনতম সংখ্যাটা জানা যেতে পারে। আবার যেরকম সেটা কী পাওয়া গেছে না পাওয়া গেছে, বিভিন্ন কিছু ঘুরে বেড়াচ্ছে, ঠিক জানি না। যেরকম একটা তত্ত্ব ঘুরে বেড়াচ্ছে যে বডি স্মিয়ার অর্থাৎ দেহ রস যে সংগ্রহ করা হয়েছিল বা ভিসেরা, সেগুলো এখনও ফরেন্সিকে পাঠানো হয়নি, ঠিক না ভুল জানি না। এবার যেটা এই সব কিছুর মধ্যে যেটা আসল, সেটা হচ্ছে যত সময় যাবে এই ছোট্ট ছোট্ট প্রমাণগুলো, শুনলেন তো ফরেন্সিক বিশেষজ্ঞের কথা, এবং এই তিলোত্তমার শরীরে যে আঘাতের চিহ্ন ছিল
তার থেকে পরিষ্কার ধস্তাধস্তি হয়েছিল। ফলে যারা এই গোটা বিষয়টার মধ্যে যুক্ত থাকবেন তাদের শরীরেও কিছু না কিছু মার্ক থাকবে, আঁচড়, হয়তো কালশিটে, এরকম কিছু না কিছু থাকবে। কিন্তু সেটা যত তাদের আইডেন্টিফাই করতে দেরি হবে তত কিন্তু সেগুলো মিলিয়ে যাওয়ার সম্ভাবনা। আর একটা ঘটনা জানেন তো, গোটা ঘটনাটায় মোটিভ কি? শুধুই তাৎক্ষণিক একটা ধর্ষণ, একটা পাশবিক একটা প্রবৃত্তির বশবর্তী হয়ে কেউ একটা ঘটনাটা ঘটিয়েছে, কেউ বা কারা, নাকি আরও কোনো কারণ ছিল? সবগুলোই কিন্তু নাড়া দিয়ে যাচ্ছে এবং সবগুলোই মনের মধ্যে খচখচ করছে। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এনকাউন্টারকে আইন সিদ্ধ করার কথা বলেছিলেন, এটা তার প্রাথমিক একটা প্রতিক্রিয়া ছিল। ধরেই নিচ্ছি আমাদের ভেতর এটা শোনার পর থেকে যেরকম যন্ত্রণা হচ্ছিল না, ডেফিনেটলি যে কোনো লোকের যা হবে তার ভেতরেও সেই প্রতিক্রিয়াটা হয়েছে। একদম সাধারণ মানুষের মতো প্রতিক্রিয়া দিয়েছেন তিনি, মানুষের মনের কথা বলেছেন। দেখুন, কেন্দ্র আইন যদি আনে এই কোথাও গিয়ে এনকাউন্টারকে সেটাকে আইন সিদ্ধ করার জন্য, তাহলে তাকে তৃণমূল সমর্থন জানাবে বলেও ঘোষণা করে দিয়েছিলেন অভিষেক। এটা কি শুধুই আবেগের বশে ঘোষণা ছিল? হতে পারে, কারণ এইটা ওই বললাম তাৎক্ষণিকভাবে এমনভাবে সবাইকে নাড়া দিয়ে যাচ্ছে, সবাই এক্সট্রিম ভাবছেন। কিন্তু আরেকটা ঘটনাও তো সত্যি, বিনা বিচারে কাউকে তো কোনো শাস্তিই দেওয়া যায় না, এনকাউন্টার তো দূরের কথা। এবার এনকাউন্টার তাই জন্য আইন সিদ্ধ হওয়ার প্রশ্নই নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ফাঁসি দেওয়া উচিত, সেটাও তো বিচার সাপেক্ষ। দুম করে সিদ্ধান্ত নিয়ে নিলেই তো সেই সিদ্ধান্তই যে আলটিমেটলি আইনের চোখে টিকবে তা তো নয়। তাহলে তারা বলছেন কেন? এটারও একটা দিক আছে, কোথাও গিয়ে মনে হচ্ছে সাধারণ মানুষের মনের কথাগুলোই তারা বলে দিচ্ছেন। এবার সাধারণ মানুষের মনের কথাগুলো যত বেশি করে আমাদের শাসকরা বলবেন ততই তো আমাদের বলার পরিসরটা কমে যাবে, তাই না? আবার তারপর তারা শাসকের জায়গায় দাঁড়িয়ে শাসক হিসেবেও বক্তব্য রাখবেন, অর্থাৎ একই সঙ্গে তারা বিরোধী, তারা শাসক, তারা সাধারণ মানুষ, সবটা পরিসরই দখল করে ফেলবেন, আর তো কারোর কিছু বলারই থাকবে না। তাহলে কিন্তু গোটা বিষয়টা শাসকের নিয়ন্ত্রণে থাকবে, এটাই খুব পরিষ্কার। কিন্তু এর বাইরেও আমাদের একটা প্রশ্ন রয়েছে, জানেন তো, ওই এনকাউন্টারের দাবি কি অপরাধকে দেখে নাকি অপরাধীকে দেখে? মানে অপরাধী সঞ্জয় রায় যখন ছিল, মানে এই যেভাবে বললাম না, লোকজন এখন সঞ্জয় রায়কে প্লাস ভুলেই গেছে, ধরছেই না কেউ ধর্তব্যের মধ্যে। তখন শুরুতে তো সেই পরিস্থিতি ছিল না, যখন ধরা পড়েছিল তখনই তো রিয়াকশানটা ছিল। এনকাউন্টারের দাবিটা কি তখনকার জন্যে ছিল? এখন যখন অপরাধী একাধিক বলে চারপাশ থেকে অভিযোগ উঠছে, যেটা গণধর্ষণ বলে সবাই সাসপেক্ট করছে, এবং সবথেকে বড় কথা সঞ্জয় রায় আদৌ অপরাধী কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হতে শুরু করেছে। সঞ্জয় রায়ের সঙ্গে সঙ্গে সঞ্জয় থেকে ধনঞ্জয় সবাই কোথাও গিয়ে, ধনঞ্জয় মনে আছে সেই হেতাল ফারেক হত্যাকাণ্ড, এরকম ফাঁসি হয়ে গেছিল ধনঞ্জয়। অনেকে কিন্তু এখনও যে বিশ্বাস করতেন যে মনে মনে ধনঞ্জয়ই সত্যি সত্যি অপরাধী ছিল কিনা, নাকি স্কেপগোট করা হয়েছিল, বলির পাঁঠা, সেই প্রশ্নটা এতদিন পরে কিন্তু উঠে এলো। ধনঞ্জয়ের সাথে সঞ্জয়ের নামটাও কিন্তু অলরেডি জুড়ে গেল। এই একাধিক তত্ত্ব উঠে আসার পর একইভাবে কি মানে কেউ কেউ একাধিক লোক এই ঘটনায় জুড়ে থাকার পরেও কি এনকাউন্টারের দাবিতে একই রকম সরব থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখুন, শনিবার যেটাকে কিনারা বলে বোঝানোর চেষ্টা হয়েছিল, সোমবার এসে তো মনে হচ্ছে সেটা মাঝদরিয়া। যদি সঞ্জয় ধর্ষণ এবং খুন করে থাকে, আবার বলছি সেটা প্রবৃত্তির বশে, তার ব্যাকগ্রাউন্ড সেরকমই, প্রতিবেশীরাও তাকে বিকৃতকাম বলেছে, কিন্তু কারুর ব্যাকগ্রাউন্ড খারাপ হলেই সে সব অপরাধেই অপরাধী হয়ে যাবে, অটোমেটিক্যালি তার গায়ে ছাপ ফেলে দেওয়া যাবে,
এটা তো আইনের খাতায় কোথাও লেখা নেই। সঞ্জয়ের সঙ্গে তিলোত্তমার কোনো পেশাগত শত্রুতা বা অন্য কোনো ঝামেলা থাকার কোনো সম্ভাবনা বা এই ধরনের কোনো ইঙ্গিত এখন অবধি পাওয়া যায়নি। আমাদের রিপোর্টাররাও তো ঘুরে বেড়াচ্ছেন, পুলিশও ঘুরে বেড়াচ্ছে, কেউ বলেননি কিন্তু এই ধরনের সম্ভাবনার কথা। আমরা রিপোর্টাররা ছেড়ে দিলাম, কোথাও গিয়ে পুলিশের এটা জানা থাকতে পারতো যখন এত মানে পুরো দৃশ্যকল্প রচনা করে পর একদম চিত্রনাট্যের মতো শুনিয়ে দিয়েছিল কী হয়েছিল, কীভাবে সঞ্জয় যাবতীয় ঘটনা ঘটেছিল, তখন তারা নিশ্চয়ই এই মোটিভটাও তুলে ধরতে পারতেন। তারা কিন্তু তোলেননি। তার মানে এরকম কিছু নেই। এবার দ্বিতীয় সন্দেহটা দানা বাঁধতে শুরু করেছে, সেটা আরও ভয়ঙ্কর জানেন তো। তিলোত্তমাকে ধর্ষণ করে খুন করা হয়েছে নাকি খুন করে ধর্ষণ করা হয়েছে? ধর্ষণ করাই কি উদ্দেশ্য ছিল, তারপর প্রমাণ লোপাটে খুন হয়েছে, নাকি খুন করাটাই উদ্দেশ্য ছিল, তারপর গোটা ব্যাপারটা ঘেঁটে দিতে ওই ধর্ষণ করা হয়েছে? দেখুন, এইটা না একটা ভয়ঙ্কর জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাচ্ছে আমাদের। যদি সেকেন্ডটা ঠিক হয় বা যদি প্রথমটার ক্ষেত্রেও কোনোভাবে হয়, একটা প্রতিহিংসা চরিতার্থ করার চেষ্টা হচ্ছে তার উপরে, এটা যদি হয় তাহলে তো বুঝতে হবে এর রেশ মানে এর সূত্রপাত সেটা তো আরও কয়েকদিন আগের থেকে হয়েছে। কদিন আগের থেকে, কোনখান থেকে জানি না, কিন্তু সেটার পেছনে অনেক কিছু থাকার সম্ভাবনা তাহলে। এবং সত্যি কথা বলতে কি, আবার ওই বিশেষজ্ঞ চিকিৎসকদেরই সাহায্য নিচ্ছি। তারা কিন্তু বারবার বলেছেন তার শরীরে যে আঘাতগুলো রয়েছে, আঘাতের যা ধরন, ঊর্ধ্বাঙ্গের তুলনায় নিম্নাঙ্গে যে পরিমাণ আঘাত এবং মানে কি বলবো অত্যাচার, এটার মধ্যে দিয়ে ওই প্রতিহিংসারই প্রমাণ পাওয়া যাচ্ছে। তাহলে তিনি কি কিছু জেনে ফেলেছিলেন? তিলোত্তমার বাবা মা আর বিশেষ বন্ধুর বক্তব্য শুনে মনে হচ্ছে তিনি চাপে ছিলেন, হাসপাতালে যেতে বা নাইট ডিউটি করতে চাইছিলেন না ইদানিং গত কয়েকদিন ধরে। তাহলে তিনি কি আতঙ্কে ভুগছিলেন? তাহলে তিনি কি কিছু দেখে ফেলেছিলেন? অথবা তিনি কি কারো আতঙ্কে ভুগছিলেন? পুরো চেস্ট ডিপার্টমেন্টে আমরা সন্দেহের মধ্যে রেখেছি। আমাদের মনে হচ্ছে ভিতরের লোক একজন ধরা পড়েছে, সে অনেক কিছু বলেছে, তার উপরে কি মনে হচ্ছে যে সে জড়িত ছিল? আপনাদের কি মনে হয়? তাকে যে সুপারি দেওয়া হয়নি তার কি গ্যারান্টি আছে? হ্যাঁ, সুপারি টাকা দিয়ে করানো হয়নি। হিংসা জিনিসটা সবার আগে কিন্তু আমার মেয়ে চাপে ছিল, প্রেসারে ছিল। কি প্রেসারে ছিল? চাপে ছিল বলতে বিভিন্ন রকম, ধরুন পেশেন্টদের নানান রকম ট্রিটমেন্ট করতে ঠিকমতো পারতো না। ও পেশেন্টের ট্রিটমেন্ট করতে চাইতো কিন্তু পারতো না। কেন পারতো না? উপর থেকে বাধা, যারা সিনিয়র ডাক্তার তারা সহযোগিতা করতো না নানান রকম ভাবে। সেটা তো আমরা তো টোটাল হিস্ট্রিতে জানি না। আমার মেয়ে বলতো আমার আরজি করে যেতে আর ভালো লাগে না। মাঝে মাঝে শুধু বলতো যে আমার নাইটটা করতে ভালো লাগে না, কেমন অসুবিধা হয়। যখন জিজ্ঞাসা করতাম কেন বা কি, তখন কোনো ব্যাখ্যা দেয়নি। ও এর আগে তো বহুবার করেছে, বহু জায়গায় বহুবার করেছে, এমন নয়। কখনো কখনো বলতো, কখনো কখনো। এই যে একাধিক যদি মানে অপরাধী থাকে, সেই অপরাধীরা কারা, কোন প্রভাবশালী অপরাধী যাদের পরিচয় গোপন করা হচ্ছে, কারা তারা? এখানেও কি ভোট ব্যাংকের পলিটিক্স যুক্ত আছে? এমন কিছু ঘটনা আছে যে ঘটনা ওই মহিলা ডাক্তার জানতেন এবং তা যাতে প্রকাশ্যে না আসে, তো সেই কারণে এই ঘটনা ঘটানো হয়েছে। সব প্রথম দিন থেকে হাসিং আপ চলছে, প্রথম দিন থেকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। বা আমাকে পরিষ্কার করে কিছু বলা হয়নি, বা বলছে কী হয়েছে, বলছে আমরা কী করে বলবো কী হয়েছে? আমরা কি ডাক্তার? প্রথম দিন থেকে বাবা মাকে গোটা ঘটনা থেকে অন্ধকার রাখার চেষ্টা হয়েছে। এক কমিটি হয়েছিল, তদন্ত কমিটি। সেই তদন্ত কমিটি থেকে সমস্ত সরকারি দলের লোকদেরকে কেন বসানো হয়েছিল বলুন? কেন? যদি তদন্তই করবে তাহলে সরকারি দলের লোকদের নিয়ে সেখানে কমিটি করা হলো কেন? অনুমান ভিত্তিক কিছু সন্দেহ সামনে এসেছে, অতি স্পর্শকাতর অডিও ক্লিপ সামনে এসেছে।
সকালবেলা ফোন করে ওর মাকে বলা হয়েছে আত্মহত্যা, পরবর্তীকালে বলা হয়েছে যে আর পোস্টমর্টেমের দরকার নেই, তড়িঘড়ি করে বডিকে ক্রিমেট করে দেওয়া হয়েছে, যখন মা বাবারা পর্যন্ত জানে না তার মেয়ের দেহ শেষ সৎকারের জন্য যাচ্ছে। এই সমস্ত কিছু আমাদের মনে এই প্রশ্নের উদ্রেক করছে, তার মানে এমন মানুষজন জড়িত রয়েছেন যারা এইখানকার যে প্রশাসন তার খুব কাছের লোক, যারা প্রভাবশালী পরিবারের ছেলেমেয়ে, প্রভাবশালী পরিবারের ছেলেরা, তারা এই সমস্ত কাণ্ডটা ঘটিয়েছেন এবং তাদের বাঁচানোর জন্য পুলিশ প্রশাসন থেকে শুরু করে আরজিকর প্রশাসন তারা প্রথম দিন থেকে নেমে গেছে। বন্ধুরা বলেছে যদি যে ওর ভয় লাগছিল, তার মানে কিছু তো ও আগে থেকে কিছু আশঙ্কা করেছিল নিশ্চয়ই, বা কিছু হয়তো হতে পারে যে গত কিছু দিনে কিছু ওর সাথে ঘটে থাকতে পারে, সেটাও হতে পারে। এইটা কেউই প্রায় আমরা ভেবে উঠতে পারছি না যে এরকম একটা ঘৃণ্য এবং এরকম একটা পাশবিক অত্যাচারের ক্ষেত্রে একজন ছিল। এটা কমন সেন্স, এবং সেই কমন সেন্স থেকেই আজকে সবাই আলোড়িত, এবং কেউই ভাবতে পারছেন না যে যাকে ধরা হয়েছে সেই একমাত্র অপরাধী ছিল। এবং কোথাও একটা এই অনুভূতিটাও সবার মধ্যে ভীষণ প্রবল যে আরও অপরাধীরা আছে যারা বোধহয় এখনও ধরা পড়েনি অথবা যাদের ধরা হচ্ছে না। বাংলার বিখ্যাত চিকিৎসক অভিজিৎ চৌধুরী তিনি কমন সেন্সের কথা বলেছেন। আশা করি তার বিরুদ্ধেও গুজব ছড়ানোর অভিযোগ উঠবে না, যিনি বলছেন যে তিনি তার অভিজ্ঞতার থেকে তাদের মনে হচ্ছে যে এখানে একজন ছিলেন না, একাধিকজন থাকা সেটাই স্বাভাবিক। যদি তাদের এই অভিযোগ নিয়েও গুজব ছড়ানোর কথা কেউ অভিযোগ করেন, তাহলে তাকে ওখানে অভিজিৎ চৌধুরী কমন সেন্সের কথা বলেছিলেন, যিনি অভিযোগ তুলবেন তাকে তো ননসেন্স বলে মনে হবে। যাকে আসামি করে আমাদের সামনে হাজির করা হয়েছে তার বিরুদ্ধেও তো হেডফোন ছাড়ার কোনো প্রমাণই পেশ করা হয়নি। নিশ্চয়ই সঞ্জয় এমন কেউ কেটা নন, আপনারা জানেন সেটা, যে তার জন্য এরকম আত্মহত্যা তত্ত্ব সাজানো হবে, এত কিছু অভিযোগ উঠবে, ঘুষঠুস হ্যান ত্যান। এবার দেখুন, সঞ্জয় রায় যদি কারোর প্রাণ ভোমরা হয় তাহলে কিন্তু অন্য কথা। হ্যাঁ, গোটা ব্যাপারটায় এখন অবধি পুলিশের যে ভূমিকা, যারা আন্দোলনকারী তারা খুশি নন, তারা বিভিন্ন রকম বক্তব্য রাখছেন, এবং সব থেকে বড় কথা শুনলেন তো দীপশিতা ধর যেটা বলছিলেন, এবং তারপরে মীনাক্ষী মুখার্জি সিপিআইএম লিডার তিনি যেটা বলেছিলেন যে তারা সেই দিন ওইখানে হাসপাতালে ছিলেন এবং তারা দেহটাকে আটকাতে চেয়েছিলেন, এবং বলেছেন যে এই দেহ আটকাতে চেয়েছিলেন এই জন্যে কারণ এই দেহর থেকেই অনেক কিছু জবাব পাওয়া যেত। সত্যি কথা বলতে কি, দেহর থেকে তো কিছু জবাব ইনস্ট্যান্টলি পাওয়া গেছিল। পুলিশের বক্তব্য ধরেই বলছি, রক্তাক্ত একটা দেহ, শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন, চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, চারপাশে রক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই সব দেখেও যদি কারোর মনে হয় এটা আত্মহত্যার ঘটনা, তাও আবার একটা হাসপাতালের তরফ থেকে, তাহলে কিন্তু মানতে হবে ষড়যন্ত্রে অনেক গভীরে রয়েছে। দেখুন, পুলিশ তারপর থেকে যা যা করছে তাদের হয়তো সিস্টেম অনুযায়ী করে যাচ্ছে। লালবাজার মামলার তদন্তে প্রথমে 13 সদস্য সিট গঠন করেছিল, আজ আরও 50 জনকে ওই সিটে যোগ করা হয়েছে, মানে 13 থেকে 63 বেড়ে প্রায় 5 গুণ হয়ে গেছে সিটের আয়তন। এত বড় সিট আমরা সাম্প্রতিককালে দেখিনি। একজন অপরাধীর জন্য কিন্তু এত বড় এত জনের সিট তৈরি হয় না। আর তদন্তকারীর সংখ্যা যদি বাড়ে, আমাদের প্রশ্ন তো বাড়তেই পারে। তাই সেই সূত্রেই আরও কয়েকটা কথা আজ বলাই চাই, যে কথাগুলো সত্যি বলছি আজ অন্তত না বললেই নয়। দেখুন, আমরা এই ব্যাপারটাই না ঠিক করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটব। তিনি আমাদের যে রাস্তা দেখিয়েছেন নিশ্চিন্তে সেই রাস্তায় হাঁটতে পারি। তিনি আমাদের কি বুঝিয়েছেন? তিনি বুঝিয়েছেন পুলিশ ভালো কাজ করছে, তাদের সেরা অফিসার তদন্ত করছেন, কিন্তু তাদের জন্য তিনি ডেডলাইন বেঁধে দিচ্ছেন এই রোববার পর্যন্ত। এই পর্যন্ত তাদের হাতে সময়, তার মধ্যে তাদের অপরাধীকে ধরতে হবে, যাবতীয় রহস্যের নিরসন করতে হবে। অর্থাৎ রহস্য এখনও আছে এবং সেটা তাদের বার করতে হবে। এবার দেখুন, পুলিশ তারা প্রাথমিকভাবে সঞ্জয় রায়কে সামনে দাঁড় করিয়ে যা যা কমপ্লিট বর্ণনা দিয়ে গোটা বিষয়টাকে একটা ক্লোজ করার মতো জায়গায় পৌঁছে গেছিল। এখন আচমকা তাদের পক্ষে কি পুরো ব্যাপারটাকে নতুন করে রিরাইট করা সম্ভব? করতে তো হবে, কারণ তাদের না করলে তাহলে তো আবার গোটা ব্যাপারটা সিবিআইয়ের ওপর চলে যাবে। যদিও
এতদিন ওই আন্দোলনকারীরা পুলিশকে সময় দিতে রাজি নয়, তারা ডেডলাইন এগিয়ে দিয়েছেন, তাদের ডেডলাইন 15ই আগস্ট। আমাদের কিন্তু পুলিশের ওপর সম্পূর্ণ আস্থা আছে। আসলে এই কলকাতা পুলিশকেই তো একসময় স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো, তাই না? এবার মা কি ছিলেন আর মা কি হইয়াছেন বলে যারা মনে করেন তারা অন্য প্রশ্ন তুলতে পারেন, এসবগুলো মধ্যে আমরা যাচ্ছি না। দেখুন, আমরা যেটা বুঝতে চেষ্টা করছি যে এই মুহূর্তে এ রাজ্যে আরেকটা কেন্দ্রীয় এজেন্সির তদন্ত শুরু হওয়ার মধ্যে দাঁড়িয়ে আছে শুধু কলকাতা পুলিশ আর 7টা দিন। তার মধ্যে তদন্তের কিনারায় না পৌঁছতে পারলে সিবিআই কিন্তু হাতে তুলে নেবে। কিন্তু এত সহজে সিবিআই সবাই বলছেন, মানছেন। কালকেও বলেছিলাম, আজকেও বলছি, বডি পুড়ে গেছে, ময়নাতদন্ত নিয়ে প্রশ্ন করছেন কেউ। সিবিআইয়ের খাতে গেলেও কাজটা একটু কঠিন হয়ে থাকবে না তো তাদের জন্য? স্টেট গভর্নমেন্টের উচিত সিবিআই কে কেস হ্যান্ড ওভার করে দেওয়া। যদি কলকাতা পুলিশ না পারে তাহলে সিবিআই প্রোব হওয়া উচিত। বিরোধী দলনেতা থেকে আন্দোলনকারী, দাবিটা শুক্রবার থেকেই উঠছিল। সোমবার সকালে প্রধান বিচারপতির এজলাসে মামলা করলেন শুভেন্দু অধিকারী। মামলায় অনুমতি দিয়ে মঙ্গলবারই শুনানির দিন ধার্য করেছে হাইকোর্ট। ঘটনাচক্রের কিছুক্ষণের মধ্যেই তিলোত্তমার বাড়ি পৌঁছন মুখ্যমন্ত্রী। বললেন, পুলিশ না পারলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে। আর রবিবার পর্যন্ত যদি তারা কোন কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী সোমবার বললেন, শনিবারই অবশ্য সেই ইঙ্গিতটা মিলেছিল পুলিশ কমিশনারের কথায়। If there is any demand from the family that they want the investigation to be carried out by some other agency, from our side there is absolutely no problem. যে সিবিআই তদন্তে লাগাতার প্রতিহিংসা তত্ত্ব খাড়া করেছে শাসক তৃণমূল, যে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে বারবার শীর্ষ আদালতে কড়া নেড়েছে রাজ্যের সরকার, সেই সিবিআইকে কেন ভরসা? ব্যাখ্যাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার কারণ হচ্ছে আমার এতে কোনো পাওয়ার লেনা দেনা কিছু নেই, আমি প্রথম দিন থেকেই বলছি। কিন্তু ওদের সাকসেস রেট খুব কম। তাপসী মালিককে যখন খুন করে হত্যা করা হয়, ধর্ষণ করে, আজ পর্যন্ত বিচার হয়নি। নন্দীগ্রামে যখন 14 জন গুলিতে মারা যায় বা 10 জন হারিয়ে যায়, আজও তারা ফিরে আসেনি। এই কেসগুলো সিবিআই হাতে ছিল, রিজার্ভের কেসও ছিল, একটা কেসেরও বিচার হয়নি। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাইজ চুরি হয়েছিল, সেই কেসটাও ছিল, মানুষ কোনো বিচার পায়নি। কিন্তু তবু মানুষের স্যাটিসফ্যাকশনের জন্য যদি কেউ ভাবতে পারে যে পুলিশ ঠিক মতো করতে পারছে না, যদিও ক্যালকাটা পুলিশ ইজ দ্য বেস্ট পুলিশ ইন দ্য ওয়ার্ল্ড। কলকাতা পুলিশ সেরা, তারপরেও জনতার সার্টিফিকেশনে সিবিআই তদন্তের ইঙ্গিত। জনতা পুলিশের কাজে স্যাটিসফাইড নয়, এটা কি তাহলে বুঝতে পারছে রাজ্যের সরকার? সিবিআই তদন্তের ডেডলাইন দিলেও সিবিআই এর সাকসেস রেটও মনে করিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছোট ঘটনা নয়, পুলিশ তারাই তো প্রমাণ করে দিয়েছে। সেদিন ডেড বডি চুরি করে নিয়ে পালানো, সেদিনই প্রমাণ করে দিয়েছে। মানুষ একই প্রশ্ন, একই সন্দেহ প্রকাশ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন কি, কোনো লেনা দেনা নেই, সুতরাং সিবিআই তদন্ত হতেই পারে আর কি। এবার যদি কেউ ভাবতে শুরু করেন যে সমস্ত জায়গায় তারা আদালতে গেছেন, সিবিআই তদন্তের বিরুদ্ধে কেন গেছেন, তারা তাদের মতো করে উত্তর খুঁজতে পারে, সে যাই হোক। কিন্তু আজকে এই রকম পরিস্থিতিতে এমন কয়েকটা জায়গা আমরা দেখছি, যে জায়গাটা ধরুন মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে বলে দিয়েছেন সিবিআই প্রয়োজনে হবে, প্রথম দিন বলে দিয়েছিলেন। এবার তারপরেও আজকে শুভেন্দু অধিকারী গেলেন কোর্টে সিবিআই তদন্তের দাবিতে, বলে দিয়েছেন যখন, তখন আবার কেন গেলেন? তাহলে কি তার মনে হচ্ছিল কথায় এবং কাজে মিল থাকবে না, সেই জন্য গেছিলেন? এবার এর কারণটা হিসেবেও তো বেশ কিছু জিনিস উঠে আসতেই পারে। এই ধরুন, এই যে ছাত্রছাত্রীরা আন্দোলন করছিলেন, এই আরজি করে সাম্প্রতিককালে বারবার তারা আন্দোলনে মুখর হয়েছেন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে। একাধিক অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, বিভিন্ন রকম দুর্নীতির অভিযোগ উঠেছে, বারবার বদলি হয়েছেন, আবার ফেরত চলে এসছেন। এবার
এই যাবতীয় ঘটনায় তার দিকেও তো আঙুল উঠেছে। তার দায়ভার, তার দায়িত্ব তিনি তো অস্বীকার করতে পারেন না। এবং চারপাশে এমনভাবে আন্দোলনটা হচ্ছিল, এত অভিযোগ উঠছিল, সবাই যেভাবে তাকে ডাকছিলেন, আজকে শেষ পর্যন্ত সন্দীপ ঘোষ তিনি পদত্যাগ করলেন সরকারি চাকরি থেকে এবং প্রিন্সিপাল হিসেবে। তারপরেই দুটো জিনিস দেখলাম। এক, সন্দীপ ঘোষ রেগে মেগে আমাদের সার্টিফিকেট দিলেন, কারণ TV9 বাংলায় প্রথম তার বিভিন্ন দুর্নীতির অভিযোগের কথা ফাঁস করেছিল। তিনি বললেন যে TV9 বাংলা তার প্রতিনিধি তারা সফল হয়েছেন তাকে শেষ পর্যন্ত পরাস্ত করতে। তিনি নিজে স্বীকার করে নিলেন, অত ক্ষোভ থেকে বেরিয়েছে, কিন্তু এটা আমাদের কাছে সার্টিফিকেট। এবং দ্বিতীয়ত, তিনি পদত্যাগ করলেন। ছাত্রছাত্রীরা বললেন উনি পদত্যাগ নয়, ওনাকে বরখাস্ত করতে হবে। উনি বললেন সন্দীপ ঘোষ এই অপমান হেনস্থা তিনি আর সহ্য করতে পারছেন না, তাই তিনি চাকরি ছেড়ে দিচ্ছেন। আর মুখ্যমন্ত্রী বললেন ওনাকে বোঝাবেন। এবং শেষ পর্যন্ত যেদিন উনি পদত্যাগ করলেন, ইস্তফা দিলেন, সেই দিনই তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল করে দেওয়া হলো। এবার বুঝতে পারছেন ঘটনা পরম্পরা ধরলে কথা কাজ সব কিরকম গুলিয়ে যায় না? আরজিকর ছিল ঘুঘুর বাসা। কেউ চুরি করলে তাকে চোর বলি এবং তার ব্যবস্থা করি। আমাকে যখনই স্পষ্টবক্তা হয়েছি তখনই আমাকে রং লাগিয়ে দেওয়া হয়েছে, রাজনৈতিক রং লাগিয়ে বলে দেওয়া হয়েছে যে ওই দলের হয়ে কাজ করছে। সরকারি চাকরি, প্রিন্সিপাল, প্রফেসর সব জায়গা থেকে রেজিগনেশন দিলাম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে। কোনো ভিডিও ক্লিপ, কোনো অডিও ক্লিপ, কোনো হোয়াটসঅ্যাপ কোথাও দেখাতে পারবে না আমি এরকম কথা বলেছি। কোনো ছাত্র পলিটিক্যাল কালারের মধ্যে থেকে এই কাজগুলো করেছে। আমি আজকে থেকে আর এই সার্ভিস প্রিন্সিপাল তো নয় এবং এই সার্ভিসও থাকছি না। আশা করি তুমি খুব শান্তি পাবে। একমাত্র তুমি হচ্ছে একমাত্র মিডিয়া রিপোর্টার যে বাই হার্ট চেয়েছিলে আক্তার আলীকে দিয়ে অবধি আমার নামে প্রতিবাদ, আমার নামে যাচ্ছে তাই কথাবার্তা বলিয়েছিলে। তুমি হচ্ছে সেই মিডিয়া রিপোর্টার। আশা করি আজকে তুমি খুব সুখী হবে, শান্তি পাবে। ধন্যবাদ। এটা কেন? একটা জিনিস বলুন, আপনার বিরুদ্ধে যে অভিযোগটা তো আক্তার আলী করেছিল সেটা সংবাদ মাধ্যমে আমি কেন করাবো না? একটা জিনিস বলুন, অ্যাকসেপ্টেড হয়েছে? আজকে প্রিন্সিপাল নিজে রেজিগনেশন করে দিয়েছিলেন, বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চারা আছে, যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে, তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে না, আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায়। এটা জানেন? আমি এটা জানি না, এখন তোমার মুখে শুনলাম। আমি যা টিভিতে দেখেছি এর আগে যে ও চাকরি থেকেই রিজাইন করেছে। অনেকদিন আমার ন্যাশনাল মেডিকেল কলেজের MSVP ছিল। আমার অভিজ্ঞতা, ও আমাদের হসপিটালে যারা ছিল তারা ওর প্রতি একটু ক্ষুব্ধ থাকতো। আচ্ছা, কারণ ও একটা আলাদা স্টাইলও চলতে চাইছে। আশঙ্কা তো অবশ্যই করছি, কারণ এই জাতীয় ঘটনা যেখানে ঘটেছে সেখান থেকে বেরিয়ে এসে আমার এই হসপিটালে এসছে। স্বর্ণকমল সাহা তিনি দুশ্চিন্তায় রয়েছেন, যা কাণ্ড ঘটে এসছেন এখানে না কি কাণ্ড ঘটান। মানে তার কোথাও গিয়ে এই প্রিন্সিপালের কি পরিমাণ সুনাম এবং লোকজনের তার সম্পর্কে কতটা ধ্যান ধারণা সেটা বুঝতে পারছেন তো। দেখুন, সিদ্ধার্থ গয়ায় গিয়ে তপস্যা করে বোধি বা জ্ঞান লাভ করেছিলেন, তাই বুদ্ধ হয়েছিলেন। বোধ থেকে বোধি, আর বোধি থেকে বুদ্ধি। দেখুন, একটা জিনিস মনে হচ্ছে জানেন তো, মহাভারতে একজন ধৃতরাষ্ট্রের কথা শুনেছিলাম, তার কোনো ক্লোন টোন ছিল না তো। কারণ আমরা ব্লাইন্ড বা সেমি ব্লাইন্ড দেখেন না, বা টাইম টু টাইম দেখেন, বা পুরোটা ঝাপসা দেখেন, এরকম প্রচুর বুদ্ধিজীবী, ইনফ্যাক্ট সব বুদ্ধিজীবীকেই দেখতে পাচ্ছি প্রায়। এদের কোন ক্যাটাগরিতে ফেলবো বুঝতে পারছি না। চারপাশে তাকিয়ে দেখুন, ভূমধ্য মহাসাগরের তীরে ওই গাজা, সেইখানের কিছু হলে কলকাতায় বসে বিক্ষোভে ফাটছেন। পদ্মাপাড়, সেখান নিয়ে বিক্ষোভ। কোথাও গিয়ে না, পদ্মাপাড়টা নিয়েও কেউ কিছু বলেনি, কারণ অনেকের কিন্তু পদ্মাপাড়ে আবার তাদের বিভিন্ন ব্যবসায়িক রিলেশন আছে, সুতরাং ও ক্ষেত্রে বুঝে শুনে মুখ খুলতেন। নিকারাগুয়া বলুন, আফ্রিকা বলুন, মঙ্গল গ্রহে হলেও তারা মুখ খোলেন। কিন্তু সেই বুদ্ধিজীবীদের কতজনকে রাস্তায় নামতে দেখছেন?
জল মাপছেন। আজকের পর তারা নামতে পারেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় এটাকে অন্যায় বলেছেন একাধিক জন আছেন, সেটাকেও খুঁজে দেখতে বলেছেন, কাউকে ছাড়া হবে না বলেছেন। তাদের এবার মনে হতে পারে যে এবার বিক্ষোভ, বিদ্রোহ, বিপ্লব, প্রতিবাদ সব কিছুতে ফেটে পড়া যায়, করে সেগুলোকে ফেসবুকে ভালো করে পোস্ট করে দিতে হবে। এই বুদ্ধিজীবীদের না, বিশ্বাস করুন, এই একটা জায়গায় মনে হচ্ছে এরা বুদ্ধিজীবী না জড় বুদ্ধিজীবী। এরকম হিসেব নিকেশ করে মুখ খোলা প্রতিবাদে ফাটার থেকে মাঝে মধ্যে নিজেদের বিবেক বলে যদি কিছু থাকে সেটাকে একটুখানি জায়গা দিন না। দেখুন, এমনিতে এই যেভাবে মানুষজন হয়তো কোনো দিন এই রাজনীতির ওপরে উঠে যে উদ্যোগটা শুরু হয়েছে 14 তারিখ, বুঝতে পারবো তার বাস্তব রূপটা কীরম হলো। সেটা যদি সত্যি বাস্তব রূপ দেখে, যদি রাজনীতিকে দূরে সরিয়ে রেখে মানুষজন প্রতিবাদে মুখর হতে শুরু করেন, তাহলে হ্যাঁ, এই বুদ্ধিজীবীদের দরকার পড়বে না। কিন্তু সেটা যদি না হয়, আবার এই বুদ্ধিজীবীদের দিকে আঙুল তুলব, কারণ মানুষ তো ওদের বিশ্বাস করে। এরা যদি সহজ ভাষায় সোজাসাপটাভাবে প্রতিবাদে মুখর হন, তাহলে কিন্তু বহু মানুষ তারাও রাস্তায় নামতে ভরসা পাবেন। বুদ্ধদেব বাবুর আমলে তো অনেক শীত থেকে পরিবর্তন চাই না, অনেক পোস্টার দেখেছি, সেই প্রতিবাদগুলো আরেকবার বেরোতে পারে না।